নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি বড় হয় কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি। বাকি পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আজ শুরু করছি দ্বাদশ পর্ব। কিন্তু ততক্ষণে জায়গাটা ভিড়ে ভিড় হয়ে গেছে। সাধারণ লোক যারা কাজকর্ম করতে ব্যস্ত তারাও হাতের কাজ ফেলে এসে কাছে দাঁড়ালো। ওদিকে ভিএনের জায়গায় পুরোদমে কাজ চলছিল। মিষ্টিগুলো তৈরি করে গামলায় তুলে এক এক করে ভাঁড়ারে গিয়ে জমা করে আসছে। আর পুকুরের পাড়ে ময়দা মাখা হচ্ছিল। সন্ধে হবার পর লুচি ভাজতে আরম্ভ করবে। তার আগে ডাল, মাছের কালিয়া, মাংস রান্না করে ভাঁড়ারে তোলা হচ্ছে। চৌধুরী মশাই বিচক্ষণ লোক, তিনি কোনো দিনই বেশি কথা বলেন না। সামান্য একটুখানি শুনেই বললেন, প্রকাশ, এখান থেকে সরে এসো, বড় লোকের ভিড়। চণ্ডীমণ্ডপে নিয়ে এসো খোকাকে, ওখানে গিয়ে শুনবো সব। কীর্তিপদবাবু একবার শুধু বলতে চেষ্টা করলেন, ব্যাপারখানা কি তাই খুলে বলো না তোমরা, আমি যে কিছুই বুঝতে পারছি না। চৌধুরী মশাই শ্বশুরের দিকে চেয়ে বললেন, ও কিছু না, ও নিয়ে আপনি কিছু ভাববেন না, বলে প্রকাশের সঙ্গে চণ্ডীমণ্ডপের দিকে সদানন্দকে নিয়ে চললেন। কিন্তু কীর্তিপদবাবু জামাইয়ের কথাই খুশি হলেন না। তিনিও জামাইয়ের পেছন পেছন চলতে লাগলেন। বললেন, ভাববো না মানে? সব কাজে তোমরা কেবল আমাকে ভাবতে বারণই করছো। তা আমিও তো একটা মানুষ নাকি? আমি বুড়ো হয়েছি বলে আমায় কিছু জানতে নেই? কিন্তু কে আর তাঁর মতো বুড়ো মানুষের কথাই কান দেয়? তিনি যে এত সম্পত্তি করেছেন, তিনি যে এত টাকার মালিক, তার জন্যও কেউ তাঁর কোনো মূল্য দিচ্ছে না। তিনি পেছনে পেছনে চণ্ডীমণ্ডপে গিয়ে সকলের সামনে দাঁড়ালেন। বললেন, আমাকে তোমরা কেউ কিছু বলছো না কেন? আমি বুড়ো হয়েছি বলে কি তোমাদের কিছু সাহায্যও করতে পারবো না? চৌধুরী মশাই শ্বশুরের এই অন্যায় কৌতূহল বরদাস্ত করতে পারছিলেন না। বললেন, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনাকে আমরা এইসব ব্যাপারের মধ্যে কষ্ট দিতে চাই না। আপনি তামাক খান না নিজের ঘরে বসে? দিনু আপনাকে তামাক সেজে দিচ্ছে। তুমি থামো, সব কথাই কেবল আমার বয়স দেখাও কেন? কীর্তিপদবাবু রেগে গেলেন। এবার বলতে লাগলেন, কি হয়েছে তাই বলো। তারপর সকলকে অগ্রাহ্য করে একেবারে সোজা সদানন্দকে ধরলেন। বললেন, কি হয়েছে বলো তো দাদা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি এসে পর্যন্ত দেখছি তুমি যেন কী রকম হয়ে গেছো। গায়ে হলুদের দিনে তুমি কোথায় লুকিয়ে রইলে? তারপর সকালবেলা পুলিশ দারোগা এসে কী সব তদন্ত করে গেল, তারপর এখন আবার এই কাণ্ড। বলো তো এসব কি ব্যাপার? আমার কাছে কিছু লুকিও না। হঠাৎ কৈলাস গুমস্তা এসে হাজির হলো। বললে, বেয়াই মশাই, আপনাকে কর্তাবাবু একবার ডেকেছেন। কীর্তিপদবাবু বললেন, দাঁড়াও বাপু, এখন এই ব্যাপারটার একটা ফয়সালা হয়ে যাক। ওদিকে ভিড়ের লোকজন আস্তে আস্তে সবাই এসে হাজির হয়েছিল চণ্ডীমণ্ডপের সামনে। প্রকাশ মামার এতক্ষণে সেদিকে নজর পড়েছে। তাদের দিকে চেয়ে তেড়ে গেল, এই তোরা এখানে কি করতে এসেছিস? যা, বেরিয়ে যা এখান থেকে, কাজকর্ম কিছু নেই তোদের, যা এখান থেকে, ভাগ। ক্রমে খবরটা বাড়ির ভেতরেও পৌঁছে গেল। খোকা নাকি বাড়ি থেকে চলে যাচ্ছিল, শালাবাবু তাকে ধরে রেখেছে। ছোটবাবু সকলকে ডেকে নিয়ে গেছে চণ্ডীমণ্ডপে। প্রীতি ভাঁড়ার ঘরের কাজে ব্যস্ত ছিল। কথাটা শুনেই বললে, কেন চলে যাচ্ছিল কেন খোকা? কোথায় যাচ্ছিল? গৌরী পিসি বললে, চুপ করো বৌদি, অত চেঁচিও না, নতুন বউয়ের কানে যাবে শেষকালে, একটু গলা নামিয়ে কথা বলো। কর্তাবাবু নিজের ঘরে বসে তখন ছটফট করছিলেন। কৈলাস গুমস্তা ফিরে আসতেই বললেন, কি হলো, বেয়াই মশাই এলেন না? হ্যাঁ, আসছেন। খোকাকে আটকে রাখতে বলেছ তো, যেন পরশু দিনের মতো বেরোতে না পারে?
হ্যাঁ বলেছি, ছোটবাবু ধরে রেখেছেন খোকাবাবুকে। যদি কোনো ফাঁকে বেরিয়ে যায়, শেষকালে ফুলশয্যার দিন যেন কেলেঙ্কারি করে না বসে। কৈলাস গোমস্তা বললে, না সে ব্যবস্থা পাকা হয়ে গেছে, খোকাবাবুকে আর একলা ছাড়া হবে না। বংশীকেও বলে দিয়েছেন ছোটবাবু যেন তার ওপর নজর রাখে। ততক্ষণে কীর্তিপদবাবু এসে গেলেন। এসেই বললেন, বড় চিন্তায় পড়লুম বেয়াই মশাই। খোকা তো আগে এরকম ছিল না। ছোটবেলায় কত মজার মজার কথা বলতো, আর এখন একেবারে অন্যরকম হয়ে গিয়েছে দেখছি। কর্তাবাবু বললেন, বড় বেয়ারা হয়ে গেছে আজকাল, কারো কথা শোনে না। কীর্তিপদবাবু বললেন, ভালোই করেছেন যে বিয়েটা দিয়ে দিয়েছেন। বিয়েটা কম বয়সে দিয়ে দেওয়াই ভালো। কর্তাবাবু বললেন, আরও আগে বিয়ে দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু ভালো মতো পাত্রী তো এতদিন পাওয়া যাচ্ছিল না, তাই। কীর্তিপদবাবু প্রবীণ বিচক্ষণ মানুষ, বললেন, দেখুন বেয়াই মশাই, বয়স হয়েছে বলে কেউ আমাদের কথাই শুনতে চায় না, আর যেন আমরা কখনো কম বয়সের ছিলাম না। এই হয় বেয়াই মশাই, এই হয়। কর্তাবাবু বললেন, ওসব আর ভাববেন না বেয়াই মশাই, আমাদের যুগ চলে গেছে, আমরা বাতিল। কীর্তিপদবাবু বললেন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, খোকা ওরকম বেয়ারা হলো কেন? কে কালীগঞ্জের বউ? তার কি হয়েছে? কর্তাবাবু বললেন, পাগলের কথার কি মানে আছে? সেই কথায় আছে না, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আপনি তামাক খান, কৈলাস বেয়াই মশাইকে তামাক দিতে বলো। কিন্তু এই প্রসঙ্গ বেশিক্ষণ চলল না। কথার মধ্যেই বাধা পড়ল। হঠাৎ নিচে থেকে শাঁখ বাজার আওয়াজ এল। ওই ফুলশয্যার তত্ত্ব এসেছে বোধহয় কেষ্টনগর থেকে। কৈলাস, যাও যাও দেখে এসো। সত্যি তখন একতলায় হৈ হৈ ব্যাপার। বিপিনই ফুলশয্যার তত্ত্ব নিয়ে এসেছে দলের মাথা হয়ে। অনেক দূর থেকে তত্ত্ব এসেছে। শাঁখ বাজার শব্দ শুনেই গ্রাম থেকে ছেলে বুড়ো ছুটে এসেছে। অন্তত 12 জন লোক হবে। সকলের হাতেই জিনিসপত্র। রেলবাজার থেকে 4খানা গরুর গাড়ি ভর্তি জিনিসপত্র তারা নিয়ে এসেছে। বড় বড় বারকোশ, হাঁড়ি, থালা, ফলের ঝুড়ি, ছানার মিষ্টি, ফুলের ঝোড়া, দইয়ের হাঁড়ি, কোচানো শাড়ি, জামাইয়ের ধুতি পাঞ্জাবি। ঠাকুর, কড়াই লুচি ছেড়ে দাও, 12 জন লোকের মতন একসঙ্গে খেতে বসবে। ভেতর বাড়িতেও সাজো সাজো রব পড়ে গেল। চওড়া জরির শান্তিপুরে শাড়ি পরে বাড়ির গিন্নি সমস্ত কিছু তদারক করছে। আশেপাশের বাড়ি থেকে পাড়ার বুড়ি গিন্নি বান্নি মানুষেরা এসে পরামর্শ দিচ্ছে। কেউ পান সাজতে বসেছে, কেউ তরকারি কুটছে। বেহারিপালের বউ কদিন থেকে আসছে। বিয়েবাড়ির কাজকর্ম করে দিয়ে অনেক রাত্রে আবার নিজের বাড়ি চলে যায়। সেদিন বললে, হ্যাঁ বৌমা, সদার নাকি কি হয়েছে? প্রীতি বললে, কি আবার হবে মাসিমা, কই সদার তো কিছু হয়নি। শুনলুম নাকি সদা বলছে বাড়ি থেকে পালিয়ে যাবে। গায়ে কত রকমের কথা উঠেছে, উনি নাকি বারোয়ারিতলা থেকে শুনে এসেছেন। প্রীতি বললে, কি জানি মাসিমা, তুমি তো একদিন আসছো, নিজের কানে কিছু শুনেছ? বেহারিপালের বউ সে কথা বললে, আমি তো কর্তাকে তাই বললুম সদার যদি বউ পছন্দ না হয়ে থাকে তো আমার কানে সে কথা একবার আসতোই। প্রীতি বললে, পাড়ার লোকের কথা ছেড়ে দাও মাসিমা, পাড়ার লোকে তো অনেক কথাই বলে, তুমি নিজের চোখেই তো বউ দেখলে। অমন বউ কজনের বাড়িতে দেখেছো বলতে পারো? ছেলের অপছন্দ হবার মতো কি বউ করেছি আমি? বলুক দিকি কেউ। তখন কিন্তু অত কথা বলবার আর সময় নেই কারো। তবু বেহারিপালের বউ বললে, তোমার গুণের ছেলে বউ, পাশ করা ছেলে, তুমি যদিও এমন বউ ঘরে না আনবে তো কে আনবে বলো? কার এমন সাধ্য আছে? কথার মাঝখানেই গৌরী পিসি এসে বাধা দিলে। বললে, শুনেছ বউ,
কেষ্টনগর থেকে তোমার বেয়াই বেয়ান কেউই আসছে না। কেন? তাই তো শুনলুম, ফুলশয্যের লোকেরা এসে তাই তো বলছে পণ্ডিত মশাই এখানে এসে তো তিনি কিছু খাবেন না, তাই আর আসেননি। আর অনেক দূরের রাস্তা, ওরা সবাই বৌমার সঙ্গে দেখা করতে চাইছে। তা বৌমার কাছে নিয়ে যা না ওদের। নয়নতারা তেমনি করেই চুপচাপ বসেছিল। তার আগেই সাজানো গোছানো হয়ে গেছে বউকে। নতুন একখানা বেনারসি পড়েছে, গা ভর্তি গয়না। বিপিন আসতেই নয়নতারা চোখ তুলে চাইলে, জিজ্ঞেস করলে, বাবা আসবে না বিপিন? বিপিন বললে, না দিদিমণি, তুমি ভালো আছো তো? কোনো অসুবিধে হচ্ছে না তো? সে কথার উত্তর না দিয়ে নয়নতারা বললে, আর মা কেমন আছে? মা একটু কান্নাকাটি করছিল, কিন্তু এখন চুপ করেছে। বলছে মেয়ে যখন হয়েছে তখন তো পর করে যাবেই। নয়নতারা বললে, তুমি গিয়ে মাকে বলো আমি এখানে খুব ভালো আছি, আমার কোনো অসুবিধে হচ্ছে না। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ দিদিমণি, খুব খেয়েছি পেট ভরে। বড় বড় মাংস, মাছ, দই, মিষ্টি খুব খেয়েছি। তোমার শাশুড়ি খুব ভালো মানুষ, নিজে দাঁড়িয়ে থেকে আমাদের খাইয়েছেন। এখনকার সবাই খুব ভালো লোক গো, সঙ্গে করে নিয়ে যাবার জন্য আবার 4 হাঁড়ি মিষ্টি দিয়েছেন এরা। কিন্তু বেশিক্ষণ কথা বলবার সময় হলো না। বাইরে ততক্ষণে আবার সানাই বেজে উঠল। একে একে আবার লোকজন আসতে লাগলো নয়নতারার ঘরে। নবাবগঞ্জ ঝেঁটিয়ে লোক আসবে আজ, এ তারই সূচনা। সব অচেনা মুখ। তারা এসে ঘর জোড়া করে বসল। সকলের চোখই নয়নতারার দিকে। নয়নতারা বুঝতে পারল সবাই তার মুখের দিকেই হাঁ করে দেখছে। আজকে বুঝি সমস্ত সন্ধেটাই এই রকম চলবে। আজকে নয়নতারাই বুঝি এ বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ। কর্তাবাবু একসময় ছেলেকে ডেকে পাঠালেন। চৌধুরী মশাই কাছে আসতেই কর্তাবাবু জিজ্ঞেস করলেন, কি খবর? ওদিকের খবর কি? চৌধুরী মশাই বললেন, সব তো ঠিকই চলছে। ফুলশয্যার লোকদের সকলকে খাইয়ে দাইয়ে পাঠালুম, তাদের তো আবার ট্রেন ধরতে হবে। কর্তাবাবু বললেন, না, আমিও কথা বলছি না, বলছি খোকা কোথায়? চৌধুরী মশাই বললেন, খোকা তো আর কোনো গণ্ডগোল করছে না। ওই তোমাদের বুদ্ধি, গণ্ডগোল না করলেও কখন কি করে ফেলে তা কি বলা যায়? আমি যে বলেছিলাম একটু চোখে চোখে রাখতে, রেখেছ? চৌধুরী মশাই বললেন, হ্যাঁ, তার জন্য তো প্রকাশকে বলে রেখেছি। প্রকাশকে? আমার শালা, সে পাকা লোক, তার চোখ এড়াতে পারবে না খোকা। কর্তাবাবু বললেন, তবেই হয়েছে। তোমাকে বলেছি না তুমি নিজে একটু নজর রাখবে, একলা ছাড়বে না ওকে মোটে। আর বংশীদেরও বলে রেখেছ? হ্যাঁ বলেছি। বংশীরা যেন সবাই মিলে ওরা আশেপাশে থাকে, যেন চোখের আড়াল না করে, বলে দিও। চৌধুরী মশাই বললেন, হ্যাঁ বলে রেখেছি। ঠিক আছে, যাও, তুমি ওদিকটায় দেখো গিয়ে, আমার এদিকে তোমাকে বেশি আসতে হবে না। চৌধুরী মশাই আর দাঁড়ালেন না, চলে গেলেন। নিচের অনেক লোকজনের শব্দ কানে এলো। সকলে খেতে বসেছে। সমস্ত বাড়িটাতেই অতিথি অভ্যাগতের ভিড়। বাইরে থেকে সানাই বাজতে শুরু করেছে। কর্তাবাবু যেন খানিকটা নিশ্চিন্ত হলেন মনে মনে। ফুলশয্যাটা কাটলেই পুরোপুরি নিশ্চিন্ত হতে পারবেন। তারপর একটা রাত কাটলেই আর ভয় নেই। তখন খোকা আস্তে আস্তে সংসারী হয়ে উঠবে। তখন পাগলামি চলে যাবে তার। ওই বেয়াই মশাই যা বলেছেন তাই হবে। কাঁধে জোয়াল পড়লেই মানুষের দায়িত্ববোধ আসে। ক্রমে আরও লোকের ভিড় বাড়ল। আওয়াজের মাত্রা আরও বেড়ে গেল। নবাবগঞ্জের আকাশে অঘ্রাণ মাসের রাত আরও ঘন হলো। তাঁর মনে পড়তে লাগল সেই নবদ্বীপের ঘাটে বুক জলে নেমে হর্ষনাথ চক্রবর্তীর শেষ কথাগুলো। আশ্চর্য! প্রথমে হাঁটু জল, তারপরে কোমর জল, তারপরে বুক জল, তারপরে গলা জল। তখন সূর্য উঠেছে নতুন। গঙ্গার ঘাটে আরও কিছু স্নানার্থী এসেছে। তারাও ব্যাপারটা লক্ষ্য করছিল। নারায়ণ, কর্তাবাবু বললেন। বলুন হুজুর। হর্ষনাথ চক্রবর্তী বললেন, আমি চললুম নারায়ণ, ওদের ভার তোমার ওপর রেখে দিয়েই চললুম।
তুমি ওদের দেখো, বুঝলে? কর্তাবাবু বলেছিলেন, কিছু ভাববেন না হুজুর, আপনি নিশ্চিন্তে থাকুন। হর্ষনাথ চক্রবর্তী বললেন, তুমি যদিও না দেখো, তবু আমার কিছু বলবার নেই নারায়ণ। আমার কিছু করণীয়ও নেই। আমার সব আসক্তি আজ দূর হয়ে গেছে। ভেবেছিলাম তামাকের আসক্তিটাই আমি কাটিয়ে উঠতে পারবো না, তা এখন সে আসক্তিটাও দূর করেছি। এখন চলি। বলে তিনি সংস্কৃত শ্লোক আবৃত্তি করতে লাগলেন। জবাকুসুং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং। সূর্যস্তব পাঠ করতে লাগলেন হর্ষনাথ চক্রবর্তী মশাই অনেকক্ষণ ধরে। কর্তাবাবু ওসব সংস্কৃত বোঝেন না। তিনি তখনও জলের ভেতর দাঁড়িয়ে হুজুরকে ধরে দাঁড়িয়ে আছেন। তারপর একসময় হঠাৎ তিনি নির্বাক হয়ে গেলেন। চোখ দুটো ঊর্ধ্বনেত্র হলো। আর তারপরেই সব শেষ। কোথায় গেলেন তিনি? আর কোথায় রইলেন নরনারায়ণ চৌধুরী? তিনি আসক্তি ত্যাগ করতে পেরেছিলেন, কিন্তু কর্তাবাবু কোন দুঃখে আসক্তি ত্যাগ করবেন? তাঁর যে এখনও অনেক কামনা বাসনা বাকি, এখনও অনেক আকাঙ্ক্ষা তাঁর। এই আজ খোকার বৌভাত, এখনই খোকা সংসারী হলো। এমনি করে তিনি এই বংশধরার পরিক্রমার মধ্যে অনন্তকাল ধরে বেঁচে থাকবেন। তাঁর বংশের শাখা প্রশাখার মধ্যেই তিনি অজর অমর হয়ে নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করবেন। তবেই হয়তো তখন তাঁর চিরকালের স্বাদ আহ্লাদ আশা মিটবে। তার আগে কিছুতেই নয়। অনেক রাত্রে বাইরের কলকোলাহল স্তিমিত হয়ে এলো। নয়নতারাকে ফুলশয্যায় বসিয়ে দিলে বেহারিপালের বউ। বললে, বেশি রাত করো না মা, আজ ঘুমিয়ে পড়ো, নইলে তোমারও শরীর খারাপ হবে, সদারও শরীর খারাপ হবে। কাল থেকেই তো তোমাদের শরীরের ওপর দিয়ে ধকল যাচ্ছে। ফুলের গন্ধ এসে নাকে লাগছিল নয়নতারার। চারিদিকেই ফুল, ফুলের পাহাড় চারিদিকে। অনেক ফুল জোগাড় করা হয়েছিল। পদ্ম ফুল এসেছিল চৌধুরীদের বিল থেকে। নয়নতারার কেমন যেন ভয় করতে লাগলো। মা বাবা কেউই এলো না। এ বাড়িতে সবাই পর, কেউই তার আপন নয়। তবু শ্বশুর শাশুড়ি সবাই কাল থেকে খুব ভালো ব্যবহার করে আসছে। শাশুড়ি বারবার বলেছে, লজ্জা করো না বৌমা, পেট ভরে খাও। মনে করো না যেন এখানে তোমার কেউ নেই। তোমার শ্বশুরও আমাকে তোমার কথা বারবার জিজ্ঞেস করেছেন, আর একটা সন্দেশ দেব? তারপর যখন আরও রাত হলো, হঠাৎ ঘরের দরজাটা আবার খুলে গেল। নয়নতারা আন্দাজে বুঝতে পারল কে ঘরে ঢুকেছে, কিন্তু সাহস করে চোখ তুলে চাইতে পারলে না। বুকটা থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো যেন সে অজ্ঞান হয়ে যাবে। সদানন্দ সবে ঘরে ঢুকেছে। পেছন থেকে প্রকাশ মামা বললে, দরজায় খিল দিয়ে দে রে, খিল দিয়ে দে। কিন্তু তবু যেন তার হাত উঠতে চাইল না। প্রকাশ মামা আবার পেছন থেকে তাগিদ দিলে, কই রে সদা, খিল দিলি নে। খাওয়া দাওয়ার পর থেকেই প্রকাশ মামা কানে কানে বলছিল, আমি যা বলেছি সব তোর মনে আছে তো, ভুলিসনি তো? সদানন্দ বললে, কি মনে নেই? তোকে এত করে পাখি পড়ানো করে শিখিয়ে দিলুম, আর এখন কিনা তুই বলছিস কি? তোকে নিয়ে আমি কি করব বল দেখিনি? সদানন্দ এ কথার কিছু জবাব দিল না। প্রকাশ মামা বললে, আরে ফুলশয্যার রাত একবারই তো আসে মানুষের জীবনে। তুই দেখছি শেষকালে সব গুবলেট করে ফেলবি, আমার মান ইজ্জত সব ডোবাবি। ভাগ্নে বউ শেষকালে আমার নামেই খোঁটা দেবে, বলবে এমন বরের সঙ্গে আমার বিয়ে দিয়েছে যে একটা আস্ত আনাড়ির ডিম। কিন্তু সদানন্দ সেই ঘরের মধ্যে ঢুকতেই যেন তার মাথার উপর বিকট শব্দে একটা বাজ ভেঙে পড়ল। সামনের দিকে চাইতেই মনে হলো কে যেন ছাদের কড়িকাঠ থেকে ঝুলছে। মুখটা যেন চেনা চেনা, যেন ঠিক কপিল পায়রা পোড়া। পরনের কাপড়টা গলায় ফাঁস দেওয়া, ঝুলছে। পেছন থেকে প্রকাশ মামা আবার তাগিদ দিলে, কই রে সদা, দিলি নে, খিল দে। কর্তাবাবুর কাছে রিপোর্ট দিতে গেলেন চৌধুরী মশাই। বললেন, সব নিশ্চিন্তে চুকে গেছে বাবা। কর্তাবাবু এই খবরটার আশাতেই রাত জেগে বসেছিলেন। বললেন, আর খোকা? পেছনে প্রকাশ মামাও ছিল। সে এগিয়ে গিয়ে বাহাদুরি নেবার চেষ্টা করলে। বললে, আমি এখনই তাকে ঘরের মধ্যে ঠেলে দিয়ে ঢুকিয়ে তবে সেখান থেকে আসছি। আর যেতে কি চাই, ঠেলে ঘরে ঢুকিয়ে দিলাম। ঘরে খিল দিয়েছে তো? প্রকাশ মামা বললে,
খিলকি দিতে চাই, প্রথমে দিচ্ছিল না, তারপর আমি পেছন থেকে তাগিদ দিয়ে খিল বন্ধ করিয়ে তবে ছেড়েছি। কর্তাবাবু নিশ্চিন্ত হলেন। একটা আত্মতৃপ্তির দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তাঁর বুক থেকে। অবশ পা দুটো অভ্যাস মতো ছড়াবার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ চেষ্টা করেও পারলেন না। তারপর বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, এবার তোমরা বিশ্রাম করো গে। শুধু যে তাতে কর্তাবাবুই নিশ্চিন্ত হলেন তাই নয়, হয়তো নবাবগঞ্জের চৌধুরী বাড়ির সবাই নিশ্চিন্ত হলেন। চৌধুরী মশাইও নিশ্চিন্ত হলেন। যাক, আর কোনো দুর্ভাবনা নেই, ঈশ্বরের ইচ্ছেই পূর্ণ হলো। সদানন্দ এতক্ষণে নতুন বউয়ের আকর্ষণে গা ঢেলে দিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভুলে গিয়েছে। আর কোনো দুর্ভাবনা কারো নেই, আর কোনো আশঙ্কাও নেই কারো। যা ভয় ছিল সকলের তা হলো না। সব সমস্যা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। 3 দিন আগেও যে সমস্যা সকলের অশান্তির কারণ হয়ে উঠেছিল আর সমাধি হলো। কোথা থেকে এক পুরনো ইতিহাসের কুটিল স্মৃতি সাপ হয়ে ফনা তুলেছিল। মনে হয়েছিল সেই ফনা বুঝি এ সংসারের সুখ শান্তি ঐশ্বর্যের মাথায় ছোবল মেরে সব কিছু ধ্বংস করে দেবে। কিন্তু আর তা হবার সম্ভাবনা নেই। এবার নয়নতারা এসেছে। ফুলশয্যার ওপর নয়নতারার চোখ ভোলানো রূপ আর মন ভোলানো ভালোবাসা সব কিছু সন্দেহের কাঁটা নির্মূল করে দিয়েছে। আর ভয় নেই, এবার ঘুমোও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো সবাই। তোমাদের অনেক ঝঞ্ঝাট গেছে এ কদিন ধরে। গায়ে হলুদের আগের দিন রাত্রে যেদিন থেকে সদানন্দ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, সেই দিন থেকেই তোমাদের অনেক ঝঞ্ঝাট গেছে। তারপর অনেক ঝড় ঝাপটা অতিক্রম করে শেষ রক্ষা করেছে বংশীঢালি। যেটুকু বংশীঢালি পারেনি সেটুকু শেষ করবে নতুন বউ নয়নতারা। নয়নতারাই আজ ফুলশয্যার রাত্রে সদানন্দকে জীবনের আসল মানে বুঝিয়ে দেবে। নয়নতারাই বুঝিয়ে দেবে মহাপুরুষরা যা কিছু বলে গিয়েছেন তা বইতে ছাপাবার জন্য, স্কুল কলেজে পড়াবার জন্য, পড়ে পরীক্ষায় পাশ করবার জন্য। কিন্তু জীবন আলাদা জিনিস। সে জীবনে একমাত্র সত্য হলো ভোগ। ভোগ তার সংসারের বিলাসের মধ্যে দিয়ে, তার অর্থ উপার্জনের মধ্যে দিয়ে। আর সেই ভোগের পথে যত বাধা আসে তা যে কোনো উপায়ে অপসারণের মধ্যে দিয়ে। এরই নাম হলো জীবন। কর্তাবাবুও ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু তন্দ্রার ঘোরটা যেন চট করে একটু ভেঙে গেল। মনে হলো কে যেন কাঁদছে, যেন কাছাকাছি থেকে কারো কান্নার আওয়াজ আসছে। এই আনন্দের দিনে এত রাত্রে কে আবার কাঁদে? অভ্যাসকত ডাকলেন, দিনু। অন্য সময় হলে দিনু সঙ্গে সঙ্গে এসে হাজির হতো। হুকুম তামিল করবার জন্য দিনুর মতো অত বাধ্য মানুষ তিনি আর দেখেননি। কালীগঞ্জের কর্তাবাবুর কাছে যখন তিনি কাজ করতেন, তিনি নিজেও অত বাধ্য হয়ে হুকুম তামিল করেননি কখনো। কর্তাবাবুর ডাকে কেউই সাড়া দিলে না। তা না সাড়া দিক, আহা, সারাদিন খাটুনির পর বোধহয় দিনু ঘুমিয়ে পড়েছে। ঘুমোক, ঘুমোক সে। কিন্তু জানতে ইচ্ছে করছিল কে কাঁদছে, অথচ কাঁদার তো কথা নয় কারো। আজকে তো আনন্দের দিন, আজকে তাঁর নাতির বিয়ে। বিয়ে ঠিক নয়, ফুলশয্যে। আজকে তো তাঁর প্রজারা এসে তাঁর নাতবউকে আশীর্বাদ করে গেছে। আজকে সবাই তার বাড়িতে এসে পাতা পেতে পেট ভরে খেয়ে গিয়েছে। কেউ কেউ খাবার পর ছাঁদা বেঁধেও নিয়ে গেছে। গ্রামে তো আজ আর কেউই উপবাসী নেই। সবাই পরিতৃপ্ত, সবাই পরিশ্রান্ত। এখন তারা যে যার বাড়িতে গিয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এখন কেন তারা কাঁদতে যাবে? কিসের দুঃখ তাদের? কর্তাবাবু আবার চোখ দুটো জোর করে বুজিয়ে প্রাণপণে ঘুমোবার চেষ্টা করলেন। কিন্তু কর্তাবাবু তখনও জানতেন না যে তিনি ঘুমোতে চেষ্টা করলেও ইতিহাসের কখনো ঘুমোতে নেই। ইতিহাস ঘুমোয় না বলেই আজ কালীগঞ্জের বউকে বেঘোরে প্রাণ দিতে হয়। ইতিহাস ঘুমোয় না বলেই এত রাত্রে তাঁর কানে চাপা আর্তনাদ ভেসে আসে। ইতিহাস ঘুমোয় না বলেই তাঁর নাতি বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে কালীগঞ্জে গিয়ে আশ্রয় নেয়। আবার ইতিহাস ঘুমোয় না বলেই তার নাতি বিয়ে করে বউ নিয়ে এসেই টাকা চায়। কিন্তু সেসব কথা এখন থাক। এখন সবাই সুখী, এখন সকলের শান্তি। এখন সবাই ঘুমোও,
আমি অসুস্থ লোক, আমার বয়স হয়েছে, আমি জেগে থাকলেও তোমরা ঘুমোও। মা! সমস্ত বাড়িময় যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে। অনেকের একটা চাটাই কিংবা বালিশও জোটেনি। কোঁচার খুঁটটা গায়ে দিয়ে একটা ছাদের তলা খুঁজে নিয়ে গড়িয়ে পড়েছে। কাজ শেষ হতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। মাছের কাঁটা আর মাংসের এঁটো হাড়ের লোভে কিছু বেওয়ারিশ কুকুর পুকুর পাড়ে এসে অনেকক্ষণ কাড়াকাড়ি করে তখন পেট শান্ত করে ঘুমিয়ে পড়েছিল। বলতে গেলে কেউ আর তখন জেগেছিল না। চৌধুরী মশাইও ঘুমিয়ে পড়েছিলেন, বড় খাটুনি গিয়েছিল তাঁর। যখন সদানন্দ ফুলশয্যার ঘরে শুতে গেল তখনই শুধু একটা নিশ্চিন্তের দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছিলেন তিনি। যাক, বাঁচা গেল। গেল তখনই চৌধুরী পরিবারের বংশধারা রক্ষা পেল। আর কোনো দিন কোনো কালীগঞ্জের বউ এসে তাঁর কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই বংশ শাখা প্রশাখা মেলে যাবচ্চন্দ্র দিবাকৌর বিস্তার লাভ করবে। ওই সদারও আবার একদিন সন্তান হবে, সেই সন্তানের আবার একদিন গায়ে হলুদ হবে, একদিন বিয়ে হবে, একদিন ফুলশয্যাও হবে। আর তারপরের কথা ভাবতে গিয়েই চৌধুরী মশাইয়ের 2 চোখ কখন ঘুমে জড়িয়ে এসেছিল। মা! চৌধুরী মশাই চমকে উঠলেন। কে যেন কাকে ডাকছে, মেয়েলি গলা। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লেন তিনি। পাশেই বিছানার উপর গৃহিণী ঘুমোচ্ছিল। বড় অঘোর ঘুম তার। আহা, ঘুমোক। অনেক দিন ধরে অনেক পরিশ্রম করে আজ সবে একটু বিশ্রাম করবার সুযোগ পেয়েছে, কিন্তু কেই বা ডাকছে তাকে? এত রাত্রে তাকে কেনই বা ডাকছে? তিনি গৃহিণীর গায়ে ঠেলা দিলেন, বললেন, ওগো ওগো, শুনছ? ধর্মর করে উঠে পড়ল প্রীতি। বললে, কি হলো? চৌধুরী মশাই বললেন, দেখো দেখিনি, কে যেন ডাকছে তোমাকে। আমাকে ডাকছে? কে ডাকছে? কি জানি, একজন মেয়ে মানুষের গলা মনে হলো। মেয়ে মানুষের গলা? এত রাত্রিরে কে মেয়ে মানুষ তাকে ডাকবে? এই তো সবাইকে খাইয়ে দাইয়ে ভাঁড়ারের চাবি আঁচলে বেঁধে তিনি ঘরে এসে শুয়ে পড়েছেন। জিজ্ঞেস করলেন, রাত কটা হলো গা? চৌধুরী মশাই ঘড়িটার দিকে চেয়ে বললেন, রাত 3টে। রাত 3টে মানে ভোর হয়ে এলো। এত রাত পর্যন্ত ঘুম হয়েছে? তবে তো অনেকক্ষণ ঘুম হয়েছে, কিছুই টের পায়নি সে। আবার বাইরে থেকে ডাক এলো, মা! প্রীতি তাড়াতাড়ি কাপড়টা গুছিয়ে নিতে নিতে ঘরের খিল খুলে বাইরে এলো। চারিদিকে অন্ধকার। সামনের বারান্দায় যে যেখানে যেমনভাবে পেরেছে গড়া গড়া শুয়ে পড়েছে। তাদের মধ্যে যেন মনে হলো কে একজন অন্ধকারে তার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রীতি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করলে, কে কে ওখানে দাঁড়িয়ে? মূর্তিটা বললে, আমি। আমি? কে আমি? প্রীতি একেবারে মূর্তিটার কাছে গিয়ে দাঁড়ালো। মূর্তিটার মুখের কাছে মুখ নিয়ে যেতেই চমকে উঠেছে। বৌমা, তুমি? তুমি হঠাৎ এত রাত্রিরে ঘর থেকে বেরিয়ে এসেছো কেন? কি হয়েছে তোমার? নয়নতারা তখন থরথর করে কাঁপছিল। বললে, আমার ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে কেন? খোকা কোথায়? নয়নতারা এ কথার কোনো জবাব দিলে না। শাশুড়ি বললে, কি হলো, জবাব দিচ্ছ না কেন? খোকা কোথায় গেল? খোকা ঘরে নেই? এবারও নয়নতারা কোনো কথার উত্তর দিলে না। কেমন যেন একটা সন্দেহ হলো শাশুড়ির মনে। বললে, চলো চলো, তোমার ঘরে চলো, কিছু ভয় নেই, চলো। নয়নতারাকে হাতে ধরে নিয়ে প্রীতি তার শোবার ঘরের দিকে গেল। নয়নতারার শোবার ঘরের দরজা তখন হাট করে খোলা পড়েছিল। ভেতরে একরাশ ফুলের গন্ধ। দেয়ালের গায়ে টিমটিম করে তখনও দেয়ালগিরিটা জ্বলছে। বিছানা যেমন ছিল তেমনই রয়েছে। চাদরে বালিশে এতটুকু ভাঁজও পড়েনি কোথাও। বিছানায় যে কেউ শুয়েছিল তার সামান্যতম চিহ্নও কোথাও নেই। বিছানাটা যেন ব্যবহারও করা হয়নি এক মুহূর্তের জন্য। চারিদিকে চেয়ে প্রীতি খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল, যেন সমস্ত অবস্থাটা বোঝবার চেষ্টা করলে। তারপর নয়নতারার দিকে মুখ ফিরিয়ে বললে, খোকা কোথায় গেল? নয়নতারা কথা বলতে গিয়েও কথা বলতে পারলে না। শাশুড়ির চোখের দৃষ্টি এড়াবার জন্য মুখটা নিচু করে নিলে। বলো, খোকা কোথায় গেল, বলো। নয়নতারা চুপ। তার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে।
খোকা ঘরে শোয়নি? এবার প্রীতি আর পারলে না। নয়নতারার চিবুকটা ধরে উঁচু করে নিজের মুখোমুখি ধরলে। নয়নতারা শাশুড়ির সে দৃষ্টি সহ্য করতে না পেরে চোখ দুটো বুজিয়ে ফেলল। বোঁজা চোখ দুটো দিয়ে তখন জলের ধারা আর বাধা মানছে না। দরদর করে গাল বেয়ে শাশুড়ির হাতের পাতার উপর পড়তে লাগলো। বলো বৌমা, আমি তোমার শাশুড়ি হই, আমার কাছে লজ্জা করো না। খোকা তোমার বিছানায় শোয়নি? নয়নতারার মুখে তখন যেন জবাব দেবার মতো কোনো ক্ষমতাই আর নেই। বলো, জবাব দাও, খোকা শোয়নি? এতক্ষণে নয়নতারার ঠোঁট দিয়ে একটা ছোট্ট কথা বেরোলো, না শোয়নি। তাহলে কোথায় গেল সে? নয়নতারা বললে, তা জানি না, কিন্তু তাকে তো আমরা তোমার ঘরে ঢুকিয়ে দিলুম, সে দরজায় খিল দিলে, তাও জানি। তারপর কি হলো? তারপর কখন সে বেরিয়ে গেল? নয়নতারা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। প্রীতি বললে, বলো বৌমা, আমার কথার জবাব দাও। তারপর কখন সে বেরিয়ে গেল? তোমার সঙ্গে কি কথা হলো? কিছু কি বলেছিলে তুমি তাকে? কি বলেছিলে? নয়নতারা কাঁদতে কাঁদতেই বলল, কিছু বলিনি। কিছু বলনি? না। সে তোমাকে কিছু বলেছিল? না। প্রীতি একটু ভেবে নিলে, তারপর বললে, তোমাদের দুজনের মধ্যে কোনো কিছুই কথা হয়নি? নয়নতারা বললে, না। তোমার গায়ে হাত দিয়েছিল সে? নয়নতারা হঠাৎ এ কথার জবাব দিতে পারলে না। প্রীতি বললে, বলো বৌমা, আমি তোমাকে বলছি, আমি তোমার শাশুড়ি হই, আমি তোমার মায়ের মতো। এখানে তোমার মা থাকলে যেমন তাকে সব কথা বলতে, তেমনি আমাকেও তুমি বলো। মনে করে নাও এই বাড়িতে আমি তোমার মা, আমাকে কোনো কিছু বলতে তুমি লজ্জা করো না। বলো, তোমার গায়ে হাত দিয়েছিল সে? নয়নতারা এবার শাশুড়ির বুকের মধ্যে ভেঙে পড়ল। শাশুড়ি বউকে দু হাতে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বললে, কেঁদো না বৌমা, চুপ করো, কেঁদো না। আমাকে সব খুলে বলো তুমি। তোমার কিচ্ছু ভয় নেই, আমি তো রয়েছি। তোমার কি ভয়? মার কাছে কি কেউ কিছু বলতে লজ্জা করে? বলো তো লক্ষ্মী মেয়ে, সদা বুঝি তোমার গায়ে হাত দিয়েছিল, আর তুমি বুঝি আপত্তি করেছিলে? নয়নতারা শাশুড়ির বুকের মধ্যেই মাথা নেড়ে বললে, না। তবে তবে কেন খোকা চলে গেল? এর উত্তর কি দেবে নয়নতারা? নয়নতারা কি নিজেই এর উত্তর জানতো? সে কি কল্পনা করতে পেরেছিল এমন করে তার ফুলশয্যা রাত্রের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে? কত দিন কত মেয়ের কাছে তাদের ফুলশয্যা রাত্রের মুখরোচক গল্প শুনেছে সে। তারাও তার সঙ্গে এক স্কুলে এক ক্লাসে পড়েছে। তাদের বিয়ে হবার পরে তারাই গল্প করেছে সেসব ঘটনার। বিয়ের আগে নয়নতারাও নিজের ফুলশয্যা রাত্রের অনেক স্বপ্ন তিলে তিলে মনের ভেতর পুষে রেখেছিল। ভেবেছিল তার ফুলশয্যার রাত্রের ঘটনা তাদের বলবে, অন্তত বলবার মতো একটা কিছু ঘটনা ঘটবে। কিন্তু এ কি হলো? কারো বাড়িতে কি বৌভাতের রাত্রে পুলিশ আসে? এমন ঘটনা তো তার কোনো বন্ধুর বিয়েতে ঘটেনি। পুলিশই বা কেন হঠাৎ আসতে গেল? আর খুনই বা হলো কে? সব কিছু মিশিয়ে যেন এক রহস্যজনক বিপর্যয় ঘটে গেল তার জীবনে। কান্না কি মানুষের চোখে সহজে আসে? আজ যদি মা এখানে থাকতো তো নয়নতারা তাকে জিজ্ঞেস করত, মা, তুমি এমন জায়গায় আমার বিয়ে কেন দিলে? একটু খোঁজ খবরও নিতে পারলে না ভালো করে? প্রীতি কী করবে তখন বুঝতে পারছিল না। বললে, কেঁদো না বৌমা, আমার সঙ্গে কথা বলো, আমি যে কথা বলছি তার জবাব দাও। বলে নয়নতারাকে বুক থেকে সরিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। নিজের শাড়ির আঁচল দিয়ে বৌমার চোখ মুছিয়ে দিয়ে বললে, এবার বলো তো বৌমা, সত্যি কি হয়েছিল? সব সত্যি করে বলবে, কিছু লুকোবে না, বলো। নয়নতারা বললে, কিছু হয়নি মা। শাশুড়ি বললে, কিছু হয়নি তো শুধু শুধু খোকা ঘর থেকে বেরিয়ে গেল? ফুলশয্যার রাত্রিরে বর কখনো মিচিমিচি বউকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়? এমন কথা কখনো কেউ শুনেছে? নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি আমার কাছে লুকোচ্ছ। বলো, সত্যি কি হয়েছিল? নয়নতারা বললে, সত্যি বলছি মা, কিছু হয়নি। কিছু না হলে খোকা এমনি বেরিয়ে গেল? আমার ছেলে তো পাগল নয়। পাগল হলে না হয় বুঝতাম,
তবু তার একটা মানে ছিল। শুধু শুধু সে বেরিয়ে গেল কেন? তুমি নিশ্চয়ই তাকে কিছু বলেছিলে। বিশ্বাস করুন মা, আমি কিচ্ছু বলিনি। তুমি বললেই আমি বিশ্বাস করব? যখন তুমি দেখলে সে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন তুমি তাকে জিজ্ঞেস করলে না যে কেন সে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? নয়নতারা অপরাধীর মতো বললে, আমি জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করনি? আমার ভয় করছিল। ভয়? কিসের ভয়? কিসের যে ভয় তা নয়নতারা নিজেই জানে না, তো শাশুড়িকে বোঝাবে কেমন করে? বললে, আমি জানি না কিসের ভয়। প্রীতি এবার যেন একটু অসন্তুষ্ট হলো, বলে উঠল, তা তুমি যখন দেখলে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তাকে ধরে রাখলে না কেন? তাহলে কিসের জন্য ভগবান এত রূপ দিয়েছিল তোমাকে? তাহলে অন্য এত মেয়ে থাকতে কেন তোমাকেই বা এবাড়ির বউ করে নিয়ে এলুম? আর এইটুকুই যদি তুমি না করতে পারবে, তো এত রূপ নিয়ে কি আমি ধুয়ে খাবো? আমি রূপসী বউ চেয়েছিলুম কি আবার নিজের জন্য? কিন্তু কথাগুলো বলেই প্রীতি বুঝল ঠিক এই সময়ে এ কথাগুলো বলা যেন তার উচিত হচ্ছে না। নয়নতারা তখনও শাশুড়ির বুকের মধ্যে মুখ লুকিয়ে কাঁদছিল। প্রীতি বললে, আর কেঁদো না মা, আমি বুঝতে পেরেছি তোমার কিছু দোষ নেই। আর সত্যিই তো, তুমিই বা কী করবে? তুমি তো নতুন এ বাড়িতে। এক কাজ করি, এখনও কিছুক্ষণ রাত আছে, আমি এসে তোমার কাছে শুচ্ছি। সারা রাত জাগলে তোমার শরীর খারাপ হবে। তুমি একটু থাকো এখানে, আমি আসছি। বলে নয়নতারাকে বিছানার উপর বসিয়ে আবার নিজের ঘরে চলে এলো। চৌধুরী মশাই তখন নিজের ঘরের ভেতর ছটফট করে পায়চারি করছিলেন। ঠিক বুঝতে পারছিলেন না কোথায় কী গোলমাল বেঁধেছে। এখন যদি সমস্ত বাড়িময় জিনিসটা জানাজানি হয়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। সমস্ত নবাবগঞ্জময় লোক জেনে যাবে যে তাঁর ছেলে ফুলশয্যার রাত্রে বাড়ি থেকে পালিয়েছে। কথাটা হয়তো শেষ পর্যন্ত কেষ্টনগরে বেয়াই বাড়িতেও গিয়ে পৌঁছাবে। তখন হঠাৎ গৃহিণী এসে ঘরে ঢুকল। চৌধুরী মশাই সঙ্গে সঙ্গে গৃহিণীর দিকে এগিয়ে গেলেন। কি হলো বৌমা, কি বললে? যা ভেবেছিলাম তাই হয়েছে, খোকা ঘরে নেই। ঘরে নেই? আজকের পর্ব এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।